কুকুরের লেজ আর হচ্ছে আওয়ামী লীগ, এই দুই প্রজাতির মধ্যে যদি আপনি পার্থক্য দেখেন তাহলে দেখবেন যে তাদের মধ্যে বড় রকমের কোনো পার্থক্য নেই। কুকুরের লেজ যদি আপনি সারাদিন চুঙ্গের মধ্যে ভরে রাখেন, তারপর সেই চুঙ্গা থেকে বের করার পর আপনি দেখবেন ওই কুকুরের লেজ ঘুরে ফিরে ওই ব্যাকেই থাকে। ওই যতই চুঙ্গের মধ্যে ভরেন ওই কখনো সোজা হবে না। তো আওয়ামী লীগ নামক যে প্রজাতি, এই প্রজাতি হচ্ছে এই সেম ক্যাটাগরির। আপনি তাদেরকে যতই মারেন, যতই লজ্জা দেন, যতই উলঙ্গ করে রাস্তার মধ্যে হাঁটান, তারা কখনো নিজেদেরকে শুধরাবে না। তারা সেই ঘুরে ফিরে তাদের দুঃশাসন আমলে যেই কর্মকাণ্ড করে বেড়াইছে, তাদের পতনের পরও ওই ঠিক সেম একই কাজ করে বেড়াবে। আপনি দেখেন, জবে থেকে হাসিনার পতন হয়েছে, হাসিনা সরকার পতনের পর হাসিনা ওই ভারতের মধ্যে বসে সে কিন্তু মশা মেরে বসে থাকেনি। সে প্রথমে দেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা তৈরি করার জন্য হিন্দুদের মধ্যে মুসলমানদের একটা ফ্যাকশন লাগানোর বিভিন্ন ধরনের চক্রান্ত সে করে বেরিয়েছে। তো বাংলাদেশের মানুষের সচেতনতার কারণে সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যায়। তারপর এক এক করে বিভিন্ন ষড়যন্ত্রের খেলায় হাসিনা মেতে উঠেছে। ভারতের যেই উগ্রপন্থী মিডিয়া, সেই উগ্রপন্থী মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের সুনাম বিনষ্ট করার জন্য সেখানেও সে বিভিন্ন ধরনের চক্রান্ত করে যাচ্ছে। এখন এই রিসেন্ট টাইমের ঘটনা যদি আপনি দেখেন, রিসেন্ট টাইমের ঘটনা যেটা আমার কাছে সবচেয়ে বেশি শকিং লেগেছে সেটা হচ্ছে তাদের কিছু চেলাফেলা বাংলাদেশে যারা বসবাস করতেছে এখনো পর্যন্ত, তারা বাংলাদেশের সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের আর্থিক প্রলোভন দেখিয়ে তারা এরকম একটা রিউমার ছড়াচ্ছে যে ডক্টর ইউনূস সরকার তোমাদেরকে বিভিন্ন আর্থিক ঋণ প্রদান করবে, 1 লক্ষ টাকা থেকে কয়েক কোটি টাকার ঋণ দেওয়ার শর্তে তোমাদেরকে ঢাকায় যেতে হবে। এই প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে তারপর তাদেরকে ঢাকায় পাঠায়, ডাকতে একটা অরাজকতা বা একটা বিশৃঙ্খল পরিবেশ ঢাকার মধ্যে তৈরি করতে পারে। সেই ষড়যন্ত্রের অপচেষ্টা পুনরায় আবার চালানোর চেষ্টা করেছিল। তারপর সেটা যখন আবার ব্যর্থ হবার পর আমাদের যেই ছাত্র পরিষদের মূল সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত, এই দুজনের পিছনে আওয়ামী লীগ ক্যাডার লাগিয়ে গাড়ি চাপা দিয়ে তাদেরকে হত্যা করার ঘৃণিত চক্রান্ত তারা করার চেষ্টা করেছে। তো এই যে বিভিন্ন ধরনের চক্রান্ত করার চেষ্টা যে করছে, এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যেই ল এনফোর্সমেন্ট বা বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই, এনএসআই সহ আরও বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা আছে, তাদের ভূমিকা নিয়ে আমার কাছে মানে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন ওই জামাত শিবির অথবা বিএনপি ঘরের মধ্যে যদি একটা সামান্য ফাঁদ মারে, সেই ইনফরমেশনটা গোয়েন্দা সংস্থার কাছে চলে যেত। কিন্তু এখন যে আওয়ামী লীগ যেই সন্ত্রাসী বাহিনী, তারা যে এই যে বিভিন্ন ধরনের চক্রান্ত করে যাচ্ছে, এই চক্রান্তের ইনফরমেশন কি গোয়েন্দা সংস্থার কাছে যাচ্ছে না, নাকি গোয়েন্দা সংস্থার কাছে যাচ্ছে কিন্তু তারা জানা সত্ত্বেও ইউনূস সরকারকে প্রপারভাবে সহযোগিতা করছে না? কেন করছে না সেটা নিয়ে আমার কাছে বড় ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে। এখন আমার কাছে যেটা মনে হয়, হাসিনার পতন হলেও কি হবে, এই যে ডিজিএফআই তারপর এনএসআই হতে শুরু করে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থায় যারা কাজ করছে, এই সদস্যের মধ্যে বেশিরভাগ আমার কাছে যেটা মনে হয় যে সবাই মানে হাসিনা সরকারের যেই পাঁচাটা গোলাম, এই পাঁচাটা গোলামরা এখনো পর্যন্ত সেই সংস্থার মধ্যে বসে আছে। তো ওই পাঁচাটা গোলামরা সেখানে থাকার কারণে তারা ইচ্ছাকৃতভাবে বর্তমান সরকারকে প্রপারভাবে সহযোগিতা করছে না, এবং সেটা খুবই ইচ্ছাকৃত, যাতে করে এই বর্তমান সরকারকে আরও কিভাবে বিপদে ফেলানো যায় সেটার একটা মানে বিতর্কতভাবে গভীর ষড়যন্ত্রের খেলে তারা মেতে উঠেছে। তো সেই জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা শাসন এবং যেই ল এনফোর্সমেন্ট স্ট্রাইক হোল্ড যারা আছে তাদেরকে সুন্দরভাবে নতুন করে যদি ঢেলে সাজাতে না পারেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা 3 মাসের ভিতর নির্বাচনের যে ব্যবস্থা, এই নির্বাচনটা আয়োজন করেন, এবং এই 3 মাসের ভিতর সংবিধানের গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায় সংশোধন করা খুবই জরুরি, এই 3 মাসের ভিতর বা 4 মাসের ভিতর এই সংবিধানগুলো পুনরায় সংশোধন করে নতুন করে আইন পাস করুন। আইন পাস করে আপনারা নির্বাচন দিন। নির্বাচন দেওয়ার পর জনগণের মাধ্যমে যেই সরকার নির্বাচিত হবে, সেই সরকার তারা দেশকে পুনরায় ঢেলে সাজাবেন। প্রশাসন হতে শুরু করে ল এনফোর্সমেন্ট, গোয়েন্দা সংস্থা যা কিছু আছে, তারা তাদের মতো করে ঢেলে সাজাবেন।